সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতরত্ন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি সি প্রোগ্রামিং অংশের কিছু থিওরি আমাদের বাকি আছে, সেই থিওরিগুলো পড়িয়ে তারপরে প্রোগ্রামিংয়ে আমি হাত দেবো একের পর এক। তো আজকে দেখো, আমি যে জিনিসটি সম্পর্কে তোমাদেরকে দেখাবো সেটি হলো কন্ট্রোল স্টেটমেন্ট, এবং কন্ট্রোল স্টেটমেন্ট থেকে পর্যায়ক্রমিকভাবে লুপ নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট পড়াবো। কন্ট্রোল স্টেটমেন্ট এই কন্ট্রোল স্টেটমেন্ট পড়াবো। এই কন্ট্রোল স্টেটমেন্ট পড়ানোর আগে আমাকে যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে সেটি হলো ফাংশন নিয়ে আমি একটু কথা আলাপ করব এবং স্টেটমেন্ট নিয়ে একটু কথা আলোচনা করব। তো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে একজন মানুষ যখন একটা প্রোগ্রাম তৈরি করবে তখন সেই প্রোগ্রামের ভিতরে সে বিভিন্ন ফাংশন ব্যবহার করবে, বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করবে। এখন তোমার আগে জানতে হবে যে এই ফাংশনটা কি এবং স্টেটমেন্টটা কি। যেমন একটা প্রোগ্রামের মধ্যে, এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, একটা প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। তো যে এখন তাহলে প্রশ্ন হলো যে লাইব্রেরি ফাংশনটা কি। লাইব্রেরি ফাংশনটা হলো যে আমরা যখন সি ভাষাটা ব্যবহার করব, এই সি ভাষার জন্য কিছু বিল্ট ইন ফাংশন থাকে। কম্পিউটারের মধ্যে আমাদের এই সি ভাষার জন্য কিছু বিল্ট ইন ফাংশন থাকে, অর্থাৎ আগেই তৈরি করা থাকে এই ফাংশনগুলো। এই যে বিল্ট ইন ফাংশনগুলো আমাদের ভিতরে থাকে সেইগুলোকেই বলা হয় আমাদের লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশনগুলো যে ধরে রাখে তার নাম হচ্ছে লাইব্রেরি ফাইল। তাহলে এই যে লাইব্রেরি ফাংশন, এগুলো আমাদের যেহেতু আমাদের সি কম্পাইলারের মধ্যে এগুলো বিল্ট ইন অবস্থায় থাকে, সে কারণে এগুলোকে আমরা বলে থাকি লাইব্রেরি ফাংশন। তাহলে এখন লাইব্রেরি ফাংশন বলতে আমি শিখিয়েছিলাম stadio.h, এটি হচ্ছে মূলত একটি আমাদের লাইব্রেরি ফাইল। এখন দেখো, এই লাইব্রেরি ফাইল এটাকে লিখতে হলে এইরকম লেস এবং গ্রেটার, যেমন চতুর্থ অধ্যায়ে লেস এবং গ্রেটার দিয়ে লিখছো। তো এইটাকে আমাদের এই সি প্রোগ্রামিংয়েও জাস্ট এই ফাইলটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল। এই ফাইলটিকে দিয়ে আমাদের কার্য শুরু করতে হয় মূলত। এখন এই ফাইলটির সাথে আমাদের একটি শব্দ ব্যবহার করা হয়। তাহলে এই যে শব্দটার নাম হলো বাম পাশে সেই শব্দটি ইনক্লুড, এর পাশে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়। এই যে হ্যাশ ইনক্লুড, এর একটি নাম আছে। সি প্রোগ্রামিং এর ভাষায় তাকে প্রি প্রসেস ডিরেক্টিভ বলে। প্রি প্রসেস ডিরেক্টিভ বলে। প্রি প্রসেস ডিরেক্টিভ বলে এটাকে। তো প্রি প্রসেস ডিরেক্টিভ বাংলায় এর নাম হচ্ছে অন্তর্ভুক্তকরণ বাংলায় এটাকে বলে। অর্থাৎ আমি stadio.h কে একটা প্রোগ্রামের মধ্যে আমি অন্তর্ভুক্ত করব, তাহলে এটাকে আমাদের প্রি প্রসেস ডিরেক্টিভ বা অন্তর্ভুক্তকরণ এটা আমরা বাংলায় বলে থাকি। তো এই যে ফাইলটা আমি লিখেছি, এই ফাইলটাকে বলা হয় প্রধান ফাইল। এই ফাইলের যে আর প্রধান কেউ নেই, একে দিয়েই আমাদের কার্য শুরু করতে হয়। এখন তুমি যখন কার্য শুরু করতে যাবে তখন এর অধীনে, এই stadio.h এর অধীনে যারা থাকে তারা হলো ফাংশন। সেই ফাংশনগুলো বিভিন্ন আছে। আমরা যেমন প্রিন্টেড, এই যে প্রিন্টেড
এটিকে যদি ফাংশন হিসেবে তোমাকে ঘোষণা করতে হয় তাহলে এর সামনে এরকম দুটো ব্র্যাকেট দিতে হবে, আগেও বলেছি। এখন এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো সরাসরি কার্য সম্পন্ন করতে পারে না, সে কারণে এই ফাংশনগুলোকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হয়। এই স্টেটমেন্টে রূপান্তর করার জন্য আমাদের এই ডান পাশে এরকম একটি সেমিকোলন ব্যবহার করতে হয়। যে আমরা সেমিকোলন ব্যবহার করছি টোটাল লাইনটি হয়ে গেছে একটি স্টেটমেন্ট। তাহলে এখন তাকে যত সময় এটি ছিল না তত সময় তার নাম হলো প্রিন্টএফ ফাংশন। তাহলে এখন দেখো প্রিন্টএফ ফাংশন, কিন্তু যখন তুমি এই সেমিকোলন চিহ্নটি দিয়েছো এখন এই লাইনটার নাম হলো একটি স্টেটমেন্ট। এরকম আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে এরকম বিভিন্ন স্টেটমেন্ট, বিভিন্ন ফাংশন আমরা ব্যবহার করব। ফাংশন কার্যকারিতা প্রকাশ করতে পারে না, সে কারণে তাকে স্টেটমেন্টে আমাদের রূপান্তর করতে হয়। এইরকম বিভিন্ন স্টেটমেন্ট একের পর এক আমরা লিখব। একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে এরকম স্টেটমেন্টগুলো আমরা মানে একের পর এক আমাদের লিখতে হবে। এখন যদি লিখতে হয় তাহলে আমরা শিখলাম কিন্তু ফাংশনটা কি এবং স্টেটমেন্টটা কি, আমরা সংক্ষিপ্ত আকারে বললাম, এরপর আরো ডিটেলসে বলবো। তো এখন দেখো আমরা যা পড়াবো এখন সেইটি হচ্ছে মূলত আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ট্রোল স্টেটমেন্টটা কি, যে প্রোগ্রাম যখন তুমি তৈরি করতে যাবে তখন একটা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন তুমি ইফ, এলস, এরকম ফর, এরকম বিভিন্ন কিওয়ার্ড তুমি ব্যবহার করো। দেখবো অনেক প্রোগ্রাম তৈরি করতে গেলে আমরা ব্যবহার করি। তাহলে আমরা কি শিখলাম, একটা প্রোগ্রাম যখন আমি রচনা করতে যাব তখন এরকম বিভিন্ন আমরা কিওয়ার্ড ব্যবহার করে থাকব। এখন প্রোগ্রামের মধ্যে আমাদের কিছু স্টেটমেন্ট আছে, তারা পর্যায়ক্রমিকভাবে আমাদের নির্বাহ হয়। নির্বাহ হয় বলতে পর্যায়ক্রমিকভাবে তারা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। তাহলে কি শিখলাম, আবার দেখো প্রোগ্রামের মধ্যে কিছু আমাদের স্টেটমেন্ট আছে যারা পর্যায়ক্রমিকভাবে নিয়ন্ত্রিত হয় বা পর্যায়ক্রমিকভাবে তারা নির্বাহ হয়। আবার কখনো কখনো দুই বা ততোধিক স্টেটমেন্ট আমাদের নির্বাহ হয়। তাহলে আমরা শিখেছি যে প্রোগ্রামের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে আমাদের নির্বাহ হয় বা নিয়ন্ত্রিত হয়। আবার কখনো কখনো দুই বা ততোধিক স্টেটমেন্টও আমাদের নির্বাহ বা নিয়ন্ত্রিত হয়। এইভাবে স্টেটমেন্টগুলোকে প্রোগ্রামের মধ্যে এইভাবে স্টেটমেন্টগুলোর এই নির্বাহ নিয়ন্ত্রণের জন্য, এই যে স্টেটমেন্টগুলো নির্বাহিত হবে অর্থাৎ প্রক্রিয়াকৃত হবে, এই নির্বাহটা নিয়ন্ত্রণের জন্য আমরা যে স্টেটমেন্ট ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। গেল আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। এখন দেখো এই কন্ট্রোল স্টেটমেন্টকে আবার আমরা দু ভাগে ভাগ করতে পারি। যেমন এক নম্বর হলে কন্ট্রোল দুই ভাগ। একটি হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর দুই নম্বরে হলো আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা দুই ধরনের স্টেটমেন্ট শিখলাম, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন আমাদের প্রশ্ন হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা কি। দেখো তাহলে আমরা এখন কন্ডিশনাল পড়াতে যাচ্ছি। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো আমাদের শর্ত সাপেক্ষ বা সিদ্ধান্ত। তো শর্ত সাপেক্ষে যে স্টেটমেন্টগুলো আমাদের নির্বাহিত হয়
অর্থাৎ শর্তের উপরে ভিত্তি করে যে স্টেটমেন্টগুলো তার কার্যকারিতা প্রকাশ করে তাকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলে আমরা থাকি। এখন এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এখানে আমি যদি কোনো শর্ত দেই, সেই শর্ত যদি সত্য হলে আমরা একরকম ফল পাবো, আবার মিথ্যা হলে এক ধরনের ফল পাবো। তাহলে আমরা যে শর্ত বা সিদ্ধান্ত দেব যে এই কাজটি তুমি করো, এটা আমরা সিদ্ধান্ত দিলাম যে অমুকে এই কাজটি করতে পারবে, তাই এই যদি পারে তাহলে তার জন্য পাবো এক ফল, আর যদি সে না পারে তার জন্য পাবো আমরা আর একটি ফল। এটাকে আমরা বলে থাকি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এখন এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা আবার কতগুলো অংশে আমরা ভাগ করি। সেটি হলো, এক নম্বরে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো হতে পারে, যেমন আমাদের হচ্ছে ইফ স্টেটমেন্ট, দুই নম্বরে হলো ইফ এলস স্টেটমেন্ট, তিন নম্বরে এলস ইফ স্টেটমেন্ট, চার নম্বরে আমরা সুইচ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। তাহলে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা চারটা অংশ দেখেছি: ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। তো এখন আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। ইফ স্টেটমেন্টটা মূলত কি? সিদ্ধান্তমূলক যে কোনো একটা কাজের জন্য, ইফ পড়াচ্ছি, সিদ্ধান্তমূলক যে কোনো কাজ করার জন্য এই ধরনের স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ দেখো, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি। তো ইফ এ ইজ গ্রেটার দ্যান বি যদি হয়, তাহলে এই ঘটনাটা যদি সত্যই হয়, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি এর অর্থ কি? যার দিকে এই চিহ্নটি ফিরানো থাকবে সে বড়। তাহলে কে বড়? এ বড়। এই যে এ বড়, এটি যদি সত্যই হয়, তাহলে আমাদের অরিজিনালি সত্যই হয়, তাহলে তুমি এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দাও। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? যে এই যে এ বড়, তাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আসলেই এ বড়। তাহলে আমরা করব কি? এই যে বড়, এটা ঘোষণা করার জন্য, আমাদের ফল পাওয়ার জন্য আমরা শিখেছি ইনপুট দিতে গেলে স্ক্যানে, ফল পেতে হলে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি এখন লিখবো এখানে, এটার পরে আমি লিখবো প্রিন্টএফ। আমাকে যে এই যে বড়, এই বড় ফলটি তুমি আমাকে উপহার দাও। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবারে লিখবো প্রিন্টএফ। লেখার পরে এখন দেখো এইখানে একটা ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, কারণ আমি এর আগের ক্লাসগুলোতে স্ট্রিং কনস্ট্যান্ট পড়িয়েছিলাম। সেক্ষেত্রে স্ট্রিং কনস্ট্যান্টকে প্রকাশ করতে হলে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, এবং সেই ডাবল ইনভার্টেড কমা বসবে কেবলমাত্র ফাংশনের মধ্যে। আউটপুট ফাংশন বা ইনপুট ফাংশন হতে পারে। তো আমাদের দেখো এই ডাবল ইনভার্টেড কমা এই ফাংশনটার মধ্যে বসে আছে। এখন আমি বললাম এ ইজ লার্জ, এ বড়, আমি বলে ফেললাম যে এ হচ্ছে সত্যিকারে বড়। তাহলে তুমি এখানে এই ইনভার্টেড কমা তোমাকে কমপ্লিট করতে হবে দিয়ে এই। এখন কি হলো? প্রিন্টেড একটি ফাংশন, এই ফাংশনের মধ্যে যে বসে আছে তারা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। এখন আমরা বলেছি যে একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে ফাংশনগুলো কার্যকারিতা প্রকাশ করতে পারে না, সে কারণে এটাকে স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এই যে আমরা সেমিকোলন দিয়ে তাকে এখন স্টেটমেন্টে রূপান্তর করলাম। করার পরে আমরা এখন আর একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দেব। তাহলে কি করলাম? যে আমরা ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, এ যদি সত্যিকারের বড়ই হয়,
তাকে সুন্দর একটি জায়গায় তুমি তাকে সেট করো, এই ফলটি তুমি একটা জায়গায় তুমি বের করে তাকে দেখাও। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলেছি যে প্রিন্টেড এ ইজ লার্জ, এই দিয়ে আমরা এই কার্য শেষ করব। তাহলে ইফ স্টেটমেন্ট যদি কোথাও ব্যবহার করতে হয় তাহলে এভাবে আমাদের লিখতে হবে। এখন দেখো এবারে হলো ইফ এলস, সেকেন্ড হলো ইফ এলস। প্রশ্ন হলো ইফ এলসটা কি? ইফ এলসটা হলো আমাদের ইফের বর্ধিত রূপ। এখন তুমি প্রশ্ন করো যে ইফের বর্ধিত রূপ আবার কোনটা? সেটি হলো আমরা এখন শর্ত দেব, বা ইফের বর্ধিত রূপটা কি? যে কোনো একটি শর্ত তুমি দিছো, শর্তের জন্য বলছো যে শর্তের জন্য প্রথম ঘটনাটি যদি সত্য হয় তাহলে আমি একটি ফল পাব, আর যদি মিথ্যা হয় তাহলে আমি দ্বিতীয় আরেকটি ফল পাব। এ হলো আমাদের এলস। ইফ এলস হচ্ছে ইফ স্টেটমেন্টের বর্ধিত রূপ। বর্ধিত রূপ বলতে সত্য হলে আগেরবারে দেখছো সত্য পেয়েছো, একটি ফল পেয়েছো, এবারে বলছো যে যদি ওটি সত্য হয় তাহলে আমি একটি ফল পাবো, আর যদি মিথ্যা হয় তাহলে আর এক ধরনের একটি ফল পাবো। তাহলে কিভাবে আমরা সেটা ঘটে? তাহলে ইফ এলস হচ্ছে ইফের বর্ধিত রূপ। কিভাবে বর্ধিত হয় দেখো, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, একটা দিয়েই দেখাচ্ছি। যদি এই ঘটনাটির মধ্যে কে বড়, এ বড়, এ যদি সত্যি বড়ই হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে আমি বললাম প্রিন্টেড, প্রিন্টেড ফল দেখাও। প্রিন্টেড মানে ফল দেখাও। কি ফল দেখাবে? এ ইজ, ইনভার্টেড কমা দিতে হবে, ডাবল ইনভার্টেড কমা, স্ট্রিং তৈরি করতে হবে। এ ইজ লার্জ, এই লার্জ পেয়ে গেলাম। এখন সেমিকোলন দিতে হবে তোমাকে। এখন দেখো, এখন তুমি বলছো যে ইফের বর্ধিত রূপ, তাহলে ইফ দিয়ে তুমি শুধু এতটুকু করেছি, এখন বর্ধিত রূপ কিভাবে করবো? এখন বলছি যে এটি যদি মিথ্যা হয়, এটি তো মিথ্যাও হতে পারে, যদি এটি মিথ্যা হয় এস, এস, এস অর্থ হলো মিথ্যা। যদি এটি মিথ্যা হয় তাহলে তুমি আমাকে দেখাও প্রিন্টেড, প্রিন্টেড আমাদের বি ইজ লার্জ, বি ইজ লার্জ। তাহলে কি হচ্ছে, আমরা কি ঘটনা পেলাম? এই সেমিকোলন। তাহলে ইফের বর্ধিত রূপ, অর্থাৎ ইফ থেকে তুমি এতটুকু পেয়েছিলে প্রথমবার, কিন্তু তুমি বলছো যে যদি এটি সত্য হয় একটি ফল পাবো, আর যদি সত্য না হয়, অর্থাৎ বাড়াচ্ছি, যদি সত্য না হয় তাহলে এটি সত্য। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর কার্যটি আমরা শেষ করলাম। এ হলো ইফ এলস এর ঘটনা। এখন দেখো, তাহলে আমরা এভাবে আমরা এই ইফ এলস, এলস ইফ এই জিনিসগুলো এভাবে বের করব। সকলকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।